নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, এতদিন ধরে যারা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে অবস্থান করছিলেন বা যারা নিজেরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি একবারে কি যাবে বা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কি সম্ভব হবে, তাদেরকে নির্দ্বিধায় জানিয়ে রাখি যে আপনাদের আর কখনো কোনো চিন্তাভাবনার অবকাশই নেই। কারণ 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি কিন্তু থাকছে না, বাতিল হচ্ছেই। যদিও সুপ্রিম কোর্ট এখনো অবধি তার রায়দান স্থগিত রেখেছে, কিন্তু আজকের শুনানির পরে যারা যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য শুনেছেন তারা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছেন। আর যারা যারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য শুনে নিন, তারা আমাদের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি কিন্তু যাচ্ছে। সুতরাং যাদের চাকরি যাবে তাদেরকেই বলবো যে আর কিছু করার নেই, সুতরাং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া ছাড়া। তার কারণ দেখুন, আদালত কোনো আবেগের ওপরে চলে না, আদালত শুধুমাত্র নিয়মের ওপরে চলে, আদালত শুধুমাত্র আইনের ওপরে চলে, আর তথ্য প্রমাণের উপরে ভিত্তি করেই কিন্তু রায়দান হয়। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে না একটি কালো দিন। কারণ একদিকে দেখুন মাধ্যমিক পরীক্ষার আজকে শুরু, অন্যদিকে সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা সারা বছর ধরে পড়িয়েছে সেই সমস্ত শিক্ষকরা তাদের চাকরি বাঁচানোর জন্য ধর্মতলায় বসে আছে। আবার অন্যদিকে আজকে সেই সমস্ত শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না তাই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। কিন্তু এবং অদ্ভুতভাবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছিল যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান করবার জন্য তাদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছিলেন পরীক্ষা হলে ঢোকার আগে, কেউ ফুল দিয়ে, কেউ জলের বোতল দিয়ে, কেউ পেন দিয়ে, কেউ ক্যাডবেরি দিয়ে। কিন্তু দেখুন, অন্যদিকে এই সমস্ত দলেরই নেতারা আজকে পয়সা খেয়ে অযোগ্যদের চাকরি দিয়ে দিয়েছে বলেই আজকে যোগ্যদের চাকরি নিয়ে কিন্তু টানাহেচড়া পড়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সত্যি কালো দিন হয়ে থাকবে। আর এই কালো দিনের পেছনে অবদান একমাত্র অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো নয়। কারণ দেখুন, গত বছর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের সিদ্ধান্ত ছিল যে এসএলএসটি 2016 সালের পুরো প্যানেলটাই তারা বাতিল করে দিয়েছিল। তার কারণ হচ্ছে যে এই যে এসএলএসটি চাকরি প্রার্থীদের 2016 সালে যে পরীক্ষা হয়েছিল, এটা পুরো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল এবং তড়িঘড়ি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং রাজ্য সরকার ভেবেছিল এই সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কারণে যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচানো এদের উদ্দেশ্য ছিল না। এদের উদ্দেশ্য ছিল কোনো কারণে যে সমস্ত অযোগ্য প্রার্থীদের এরা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে সেই সমস্ত অযোগ্য প্রার্থীদের যাতে চাকরিটা টিকিয়ে রাখা যায়। তারপরে আমরা দেখেছি সুপার নিউমেরিক পোস্টও ক্রিয়েট করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কি হলো, যে বক্তব্যের উপরে ভিত্তি করে আমি নিঃসন্দেহে আপনাদের বলছি যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি কিন্তু থাকছে না, রাখতে পারবে না। বরং হাইকোর্টের যে রায় ছিল প্যানেলই বাতিল, সেই রায়ই বহাল থাকবে বলে অন্তত মনে হচ্ছে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রথম দিনই বলেছিলেন যে অত কিছু শুনবো না, শুধু যোগ্য আর অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা শুধু সেটুকুই বলুন। তারপরে আরো দুটো শুনানি গেছে, গত 27শে ডিসেম্বর শুনানি ছিল আর আজকে 10 তারিখ, আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। আজকে সুপ্রিম কোর্টের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ আসল ওএমআর শিটটাই নেই। যে কারা সঠিকভাবে চাকরি পেয়েছে আর কারা সঠিকভাবে চাকরি পায়নি, এই যে তথ্য, এই তথ্যটা পাওয়াই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ আসল যে ওএমআর শিট, যে ওএমআর শিটে সেই সময় দাঁড়িয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, সেই আসল ওএমআর শিটটাই নেই, কারণ সেটাই নষ্ট করে ফেলে দিয়েছে এই রাজ্য সরকার। সুতরাং যখন আসল তথ্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পাওয়া, সেক্ষেত্রে আদালত কি করতে পারে? এবং সেই মুহূর্তেই দাঁড়িয়ে প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে জিজ্ঞাসা করেছেন। তখন সিবিআইয়ের আইনজীবী বলেছেন যে স্যার, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অসংখ্য। সুতরাং
হাইকোর্টের রায় যথার্থ, হাইকোর্টের রায়টাই বহাল রাখা হোক। এবং তখন সুপ্রিম কোর্ট বলেছে যে কোন ওএমআর শিটকে আমরা আসল ধরে নেব। যে ওএমআর শিট এসএসসির কাছে আছে সেই ওএমআর শিটকে আসল ধরবো, নাকি যে ওএমআর শিট নাইসা থেকে পাওয়া গেছিল সেই ওএমআর শিটকে আসল ধরে নেব। কারণ সিবিআই নাইসা থেকে যে ওএমআর শিট উদ্ধার করেছে সেই ওএমআর শিটেরই বা যুক্তি যৌতুকতা কতটা আছে সেটা তখনই প্রমাণ করা সম্ভব হতো যদি আসল ওএমআর শিটটা পাওয়া যেত। সুতরাং আসল ওএমআর শিট যখন পাওয়া যাচ্ছে না, সুতরাং সেই নাইসা থেকে সিবিআই যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছিল সেই ওএমআর শিটের মধ্যে থেকেও কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য। সুতরাং যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য কিন্তু সন্দেহজনক রয়েছে। অপরদিকে এসএসসির আইনজীবী বলেছেন যে আমাদের কাছে তথ্য আছে। তখন সুপ্রিম কোর্ট বলেছে আপনাদের কাছে কি তথ্য আছে? বলছে আমাদের কাছে তথ্য আছে যারা যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল সেই তথ্যটা আমাদের কাছে আছে, আর যারা যারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছিল সেই তথ্যটা আমাদের কাছে আছে। অর্থাৎ এসএসসির কাছে দুটো তথ্য আছে, যারা যারা র্যাঙ্ক জাম করে পেয়েছিল চাকরি তাদের তথ্য আছে, আর যারা প্যানেল বহির্ভূত পেয়েছিল তাদের তথ্য আছে। তার মানে এসএসসি স্বীকারই করে নিল যে এই চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং প্যানেল বহির্ভূত ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্ক জাম করে অনেকে চাকরি পেয়েছে, এটা কিন্তু এসএসসি স্বীকার করে নিয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্ত এবং তার দল যে কথাগুলো বলে যে দুর্নীতি হয়নি, এটা সিবিআই রাজনৈতিক প্রতিহিংসায় করছে বিজেপি, সুতরাং এই তথ্য পুরোপুরি খারিজ করে দিয়েছে এই রাজ্য সরকার দ্বারা পরিচালিত এই স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেখানে প্রশ্ন হলো যে আপনাদের কাছে যখন র্যাঙ্ক জাম করা তথ্য আছে, আপনাদের কাছে যারা প্যানেল বহির্ভূত পেয়েছিলেন সেই তথ্য আছে, কিন্তু সেই ক্ষেত্রে সাদা খাতা জমা দিয়ে কারা চাকরি পেয়েছিল সেই তথ্য কিন্তু এসএসসির কাছে নেই, এসএসসি সেটা বলতে পারবে না। সুতরাং যোগ্য আর অযোগ্য আলাদা করা কোনো অংশেই সম্ভব হচ্ছে না, কোনো অংশেই কিন্তু সম্ভব হচ্ছে না যোগ্য আর অযোগ্যটা আলাদা করা। সুতরাং যে রায়দান স্থগিত আছে সেই রায়দানে এটাই বেরোবে যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি থাকছে না। হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাক। কারণ আমরা গত দিনের শুনানিতেও দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ইচ্ছাকৃত এই দুর্নীতি ঘটানো হয়েছে যে যাতে করে যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা না যায়। সুতরাং সেইখানে দাঁড়িয়ে পরীক্ষা বাতিল, এমনকি পুরো প্যানেলটাই বাতিল করবার জন্য তারা আবেদন করেছে। আর আজকে সিবিআই এর আইনজীবী কিন্তু যখন প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা নাইসা থেকে যে তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্য এসএসসির সাথে মিলছে না, সুতরাং যদি অরিজিনাল ওএমআর শিট না পাওয়া যায় বা অরিজিনাল ওএমআর শিট যখন পাওয়া যাচ্ছে না, সুতরাং সেই তথ্যের মধ্যেও কোন তথ্যটা সঠিক আর কোন তথ্যটা বেঠিক সেটা কোর্টের পক্ষে কিন্তু বার করা সম্ভব হচ্ছে না। সুতরাং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য আলাদা করা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সুতরাং একজনও অযোগ্য প্রার্থী যেন এর মধ্যে ঢুকে না থাকে, সুতরাং সেই হিসাবে দাঁড়িয়ে বিগত দিনের উদাহরণ টেনেও কিন্তু আজকে একজন মামলাকারীর আইনজীবী বলেছেন যে এই প্যানেলই বাতিল করে দেওয়া উচিত। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী খুব অদ্ভুতভাবে একটা কথা বলেছে। রাজ্য সরকারের আইনজীবী বিচারপতি তৎকালীন সেই সময় দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা টেনে বলেছেন যে অভিজিৎ গাঙ্গুলি কেন তখন সিবিআই এর এনকোয়ারি দিয়েছিল, এই সিবিআই এর এনকোয়ারিটাই দেওয়া উচিত হয়নি, কারণ সেই অভিজিৎ গাঙ্গুলি পরবর্তীকালে বিজেপিতে জয়েন করে এমপি হয়েছে। সুতরাং এই সিবিআই এনকোয়ারিটা দেওয়াটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। সুতরাং এই যে বিস্তারিত শুনানি হচ্ছে, এই শুনানির মধ্যে এই কথাটার মানেটা কি,
এই কথাটার মানে হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক নিয়ত রাজনৈতিক প্রতিহিংসা বলে এই কথাটাকে মানুষের মধ্যে এস্টাবলিশ করাতে চায়, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবীর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই কথাটা বলার মানেই এটা যে পরে যেন এরা এই কথাটা বাইরে এনে বলতে পারে যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও আমাদের আইনজীবী বলেছে যে বিচারপতি ওই অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক পক্ষপাতিত্ব করেছে। আর সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু ঝামা ঘষে দিয়েছে, ধমক দিয়েছে রীতিমতো যে রাজনীতির কোনো কথা এখানে বলবেন না, এটা সুপ্রিম কোর্ট, সুতরাং এখানে শুধুমাত্র তথ্যের ভিত্তিতে আর প্রমাণের উপরে ভিত্তি করে আমরা কথা বলি। কে কোথায় কি জয়েন করেছে, কি কোন রাজনৈতিক দল, সেই সমস্ত কথা এখানে টেনে আনবেন না। এই কথা এই যে শুনানি হচ্ছে, এই শুনানির মধ্যে আনার কোনো প্রয়োজন আছে বলেই তার মনে হয় না। তাহলে এবারে বুঝতে পেরেছেন কোন সরকারটাকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন। আজকে মাধ্যমিক পরীক্ষা, হাজার হাজার শিক্ষক বাইরে বসে আছে, কে জানে যে পরীক্ষা দিতে গেছে আদৌ সেই পরীক্ষা হলে যারা গার্ড দিচ্ছে তারা শিক্ষক কিনা, বাইরে থেকে লোক ভরে সেই শিক্ষকদের জায়গাগুলোকে পূরণ করেছে কিনা যাতে পরীক্ষা সেন্টারে গার্ড, বা হয়তো কে বলবে যে একজন টিচারই দুটো ঘর পাহারা দিচ্ছে। এরপরে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলে এবার 2/3 আসনে 2026-এ আমরা জিতব। সত্যি বাঙালির লজ্জা, পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গের হিন্দুদের এটা লজ্জা যে এত দুর্নীতি করবার পরেও এই মুখ্যমন্ত্রীর মুখে এই কথা বলার সাহস এই আপনাদের মতোই কিছু মানুষ যারা এই 1000-1200 টাকায় ভোটটাকে বিক্রি করে দেন, আজকে তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এর মুখে এই বড় সাহসের কথা শোনা যায়, না হলে শোনা যেত না। আপনারা 1000-1200 নিচ্ছেন আর আপনাদের ভবিষ্যৎ পথে বসছে। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। আপনাদের কি মনে হয় যে এই যে ঘটনা, এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো দিন হিসাবে লেখা থাকবে তো? যেটাই আপনাদের মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।